একটু বলে নিই, আমি যা মানে কিন্তু আপনাদের আলোচনায় কোনো ক্ষতি হবে না। সমস্ত আলোচনা রেকর্ড হচ্ছে এবং আমাদের সম্মানিত সদস্যরা থাকবেন। সুতরাং আপনারা মনে করেন না যে আপনাদের কথা না শুনেই চলে যাচ্ছে। আমরা কমিশনের সবাই শুনবে, রেকর্ড আমরা শুনবো পরবর্তী পর্যায়ে, এবং আপনাদের সবার মতামতই আমাদের সুপারিশে প্রতিফলিত হবে, এটা নিশ্চিত থাকবেন। ঠিক গণমাধ্যমে যারা আছেন তাদের কাছেও আমরা এটা নেওয়ার পরে আমরা কিছু মন্তব্য করবো, তারপর আমরা থ্যাংক ইউ। শুনি একটু আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে এখানে যারা দেখছেন সাধারণ আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক কর্মরত সকল অস্থায়ী কর্মচারী, সেই কর্মচারীদের একটি সংগঠন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। এবং আমরা আজকে কমিশনের কাছে এসেছি, আপনাদের কাছে এসেছি এই সকল ভুক্তভোগী মানুষের দুঃখ দুর্দশাগুলো উপস্থাপন করার জন্য এবং একটা আশা নিয়ে যে আপনারা দুঃখ দুর্দশাগুলো শুনে সরকারের কাছে একটি যৌক্তিক প্রস্তাব দিবেন এবং আমরা আশা করি সেই যৌক্তিক প্রস্তাবের ফলশ্রুতিতে আমরা আমাদের দীর্ঘদিনের যে অভিশপ্ত জীবন, সেই অভিশপ্ত জীবন থেকে মুক্তি লাভ করব এবং পরিশেষে আমাদের স্ব চাকরি বয়স শিথিল করে আমাদের অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে আমাদের স্ব জায়গায় স্থায়ী কাজের বিপরীতে স্থায়ী কর্মচারী হিসেবে আমাদেরকে পদায়ন করবেন। তারই প্রেক্ষিতে আমরা একটি স্মারকলিপি নিয়ে এসেছি। আমি এখন স্মারকলিপিটি সকলের সামনে, সকলের পক্ষ থেকে কমিশন বরাবর আমি সুপ্রপরে শোনাচ্ছি। বরাবর সৈয়দ সুলতান উদ্দিন স্যার, প্রধান শ্রম সংস্কার কমিশন, শ্রম ভবন 196 শহীদ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা 1000। বিষয় আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে কর্মরতদের নিয়ে রাষ্ট্রের বৈষম্যমূলক আউটসোর্সিং নীতিমালা 2018 বাতিল করে সংবিধানের প্রতি সম্মান জানিয়ে স্ব প্রতিষ্ঠানের কর্মরতদের বয়স শিথিল করে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে চাকরি স্থায়ীকরণ অথবা আত্মীকরণ প্রসঙ্গে মহোদয়, দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে কর্মরত 6 লক্ষ আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে কর্মরতদের পক্ষ হতে আন্তরিক সালাম গ্রহণ করবেন। আপনাকে প্রদান করে শ্রম সংস্কার কমিশন গঠিত হওয়ায় আমরা দেশের সকল কর্মচারী, শ্রমিক অত্যন্ত আশান্বিত, আনন্দিত হয়েছি। আপনি সহ আপনার কমিশনের সকল সদস্যদেরকে উদ্দেশ্য করে বিষয়ে উল্লিখিত সকল কর্মচারীদের পক্ষ হতে তাদের দুঃখ দুর্দশা রাষ্ট্রের দ্বারা জারিকৃত আউটসোর্সিং নীতিমালা 2018 অনুযায়ী আমাদের সাথে সৃষ্ট বৈষম্য এবং তার সমাধানের বিষয়ে তথ্যপত্র উপস্থাপন করিতেছি। বিগত সরকার 2018 সালে আউটসোর্সিং নীতিমালা 2018 প্রণয়ন করে শ্রমিক কর্মচারীদের ভাগ্য নিয়ে প্রহসনের সুযোগ সৃষ্টি করে। উক্ত আইন বা নীতিমালা বলা হয়েছে প্রতিষ্ঠানগুলো ঠিকাদারের মাধ্যমে প্রতিষ্ঠানে আউটসোর্সিং ভিত্তিতে কর্মচারী নিয়োগ করবে। নিয়োগকৃত প্রতিটি জনগণের বেতনের উপর হতে সরকারি অবলিক ঠিকাদার 5% হতে 20% পর্যন্ত কমিশন প্রাপ্ত হবে। নীতিমালার 3(8) অনুযায়ী কোন প্রতিষ্ঠান চাইলে ঠিকাদার ব্যতীত কর্মচারী নিয়োগ করতে পারিবে, সেক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির প্রয়োজন হইবে। কিন্তু প্রতিষ্ঠানগুলো ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে প্রাধান্য দিয়ে ব্যক্তির সাথে চুক্তি না করে ঠিকাদারের মাধ্যমে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত কর্মচারীদেরকে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। আমি অনিয়ম দুর্নীতি উল্লেখ করছি। প্রতিটি কর্মচারী নিয়োগ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান 2 থেকে 3 লক্ষ টাকার মাধ্যমে নিয়োগ বাণিজ্য করে থাকেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সম্পৃক্ত আছে। নিয়োগের মেয়াদ অল্প সময়ের জন্য হওয়ায় মেয়াদ শেষ হলেই নতুন টেন্ডার আহ্বানের মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন জনবলদেরকে অগ্রাধিকার না দিয়ে টাকার বিনিময়ে নতুন জনবল নিয়োগ দেওয়া হয় এবং পুরাতন জনবলদেরকে চাকরি থেকে বিনা কারণে অব্যাহতি প্রদান করা হয়। প্রতি মাসের বেতন প্রতি মাসে দেওয়া হয় না। কোনো কোনো ক্ষেত্রে 6 মাস থেকে শুরু করে 24 মাস পর্যন্ত বেতন বকেয়া থাকে এবং পরবর্তীতে বকেয়া বেতন পরিশোধ না করে পুরাতন কর্মচারী ছাঁটাই করে টাকার বিনিময়ে নতুন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। যদি নিয়োগের মেয়াদ বৃদ্ধি করা হয় তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে টাকা না দিতে পারলে আবার তাদেরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয় বিনা কারণে। স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের সাথে অস্থায়ী অর্থাৎ আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প কর্মরতদের বৈষম্য, মেহরবানি করে একটু শুনবেন সকলে। আমি বৈষম্যগুলো বলছি। স্থায়ী কর্মচারী, একদম স্থায়ী কর্মচারী 20তম গ্রেডের কর্মচারী যারা পেয়ে থাকেন সরকারি নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রাপ্ত হন। সরকারি নিয়মে কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত ঘন্টা দায়িত্ব পালন না করেও অধিকার ভাতা পেয়ে থাকেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সিলেট গ্যাস মিলের মতো জায়গায় যেখানে কম সংখ্যক আপনার কর্মচারী আছে কিন্তু বেশি সংখ্যক কর্মচারীর
অধিকার ভাতা কিন্তু তারা ইতিমধ্যে বিল করে অনেক টাকা কিন্তু লোপাট করেছে। উৎসব বোনাস সহ সকল প্রকার বোনাস, পোশাক ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা, চিত্ত বিনোদনের ভাতা সহ অন্যান্য ভাতা পেয়ে থাকে। বছরে 2টি ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ বোনাস, ট্রেনিং ভাতা, টিফিন ভাতা পেয়ে থাকে। কোন কোন প্রতিষ্ঠানে সকল সুবিধার অতিরিক্ত সুবিধা হিসেবে লভ্যাংশের টাকা সকল স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সমানভাবে বন্টন করে নেন। এক্ষেত্রে টাকার পরিমাণ 3 লক্ষ থেকে 8 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমাদের পেট্রো সেক্টরের যে সকল কোম্পানিগুলো আছে সে সকল কোম্পানিতে সকল সুযোগ সুবিধার বাইরে গিয়েও বছর শেষে একটা কোম্পানি যে পরিমাণ টাকা প্রফিট করে সেই প্রফিট থেকে 5% টাকা কোম্পানিতে কর্মরত প্রত্যেকটা স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সুষমভাবে বন্টন করা হয়। সেখানে আউটসোর্সিং বা অস্থায়ী কর্মচারীদের জন্য 1 টাকা বরাদ্দ প্রদান করা হয় না। সকল প্রকার ছুটির সুযোগ সুবিধা পেয়ে থাকে। শুধুমাত্র স্থায়ী কর্মচারী হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দুর্নীতি করলেও শাস্তির আওতায় আনা হয় না। বিশেষ প্রণোদনা সহ বৈদেশিক ট্রেনিং ও সময় সময়ে সরকার কর্তৃক জারিকৃত বিশেষ সুবিধা ভোগ করে থাকে। এবার আমি অস্থায়ী কর্মচারীরা যে সকল সুবিধা পেয়ে থাকেন আমি সেগুলো বলছি। শুধুমাত্র মাসিক বেতন পেয়ে থাকে, তাও 2015 সালের পর থেকে 1টি টাকাও বৃদ্ধি করা হয়নি। ঈদ বোনাস সহ কোন রকম বোনাস আমাদেরকে দেওয়া হয় না। মাতৃত্বকালীন ছুটি আমাদের নেই, সাধারণ ছুটি তো দূরের কথা। মাতৃত্বকালীন ছুটি না থাকার কারণে অনেক মা কিন্তু সন্তান নিতেও ভয় পায়, কারণ সন্তান নিতে গেলে চাকরি চলে যাবে। চাকরির কোনো নিশ্চয়তা নাই, যখন তখন খেয়াল খুশি মতো ঠিকাদার এবং প্রতিষ্ঠান প্রধানরা চাকরি হতে বের করে দেয়। ভবিষ্যৎ তহবিল সহ কোন রকম নিশ্চয়তা না থাকায় চাকরি অবসানে সংসারের অন্যান্য সদস্যদের নিকট বোঝা হয়ে বেঁচে থাকতে হয়। অভিজ্ঞতার স্বীকৃতি নাই, কোনো প্রমোশন নাই। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এই 5টি মৌলিক চাহিদাকে সমন্বিত রাখার প্রয়াসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে, যেখানে দেশের একজন স্থায়ী নাগরিক হিসেবে তাকে অবশ্যই উপরে উল্লেখিত 5টি মৌলিক চাহিদা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এবং সংবিধানে আরো উল্লেখ আছে যে রাষ্ট্র কর্তৃক কোনোভাবেই দেশের স্থায়ী নাগরিকদের প্রতি দ্বৈত নীতি বা বৈষম্যমূলক আইন আচরণ প্রদর্শন করা যাবে না। বাস্তবতা হলো বিগত সরকার 1972 সালে প্রণীত সংবিধানকে লঙ্ঘন করে এবং এর লক্ষ্য উদ্দেশ্যকে বিজ্ঞানগুলি প্রদর্শন করে আউটসোর্সিং নীতিমালা 2018 নামে কালো আইন প্রণয়ন করেন, যার ফলে গুটি কয়েকজন মানুষকে অর্থাৎ ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার ব্যবস্থা করেন এবং দেশের লক্ষ লক্ষ পরিবারকে তাদের 5টি মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত করার সমস্ত বন্দোবস্ত করে। আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প ভিত্তিক প্রক্রিয়ায় নিয়োগ এর কারণে আমরা মনে করি সংবিধান পরিপন্থী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই প্রক্রিয়া বাতিল করে নিম্নে উল্লিখিত দাবিগুলোর প্রতি সহানুভূতির সাথে বিবেচনা করে তা বাস্তবায়নের সুপারিশ করার জন্য আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। দাবিসমূহ: অনতি বিলম্বে আউটসোর্সিং নীতিমালা 2018 নামের কালো আইন বাতিল করে সংবিধানের প্রতি সম্মান জানিয়ে স্ব প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক কর্মরতদের দক্ষ জনবলকে বয়স শিথিল করে দক্ষতা অভিজ্ঞতা বিবেচনা করে চাকুরি স্থায়ীকরণ অথবা জাতীয়করণের দাবি জানাচ্ছি। নাম্বার 2, উপরের দাবিটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আউটসোর্সিং নীতিমালা 2018 এর 3-8 অনুচ্ছেদ অনুযায়ী ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। নাম্বার 3, ঈদ, বৈশাখী ভাতা সহ সকল বোনাস প্রদান করতে হবে। 6 মাস অন্তর অন্তর ইনক্রিমেন্টের ব্যবস্থা করতে হবে। অতি সম্প্রতি বিনা কারণে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে বহাল করতে হবে এবং সমস্ত বকেয়া বেতন পরিশোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাননীয় চেয়ারম্যান, আমরা শুধু বঞ্চিত অবহেলিত নই, চরম শোষণের শিকার। আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে একদল ঠিকাদারকে মুনাফা করার এক অন্যায় পদ্ধতি চালু করা হয়েছে। এই অন্যায়ের অবসান করার লক্ষ্যে আমরা আউটসোর্সিং কর্মচারীরা 2020 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের সমস্যা এবং সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। যেমন 2020 সালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে
সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি, সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করে আমাদের দাবি জানিয়েছি। জুলাই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানের পর মানবিক অন্তর্বর্তীকালীন সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগ 2018 কালো আইন বাতিল করে সংবিধানের প্রতি সম্মান জানিয়ে স্ব প্রতিষ্ঠানের কর্মরত আওয়ামী দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক কর্মরতদের দক্ষ জনবলদেরকে বয়স শিথিল করে চাকরি স্থায়ী কর্ম জাতীয়করণের দাবি জানিয়ে 17 আগস্ট 2024 এবং 19 অক্টোবর 2024 দুটি সমাবেশ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের মাধ্যমে গোল টেবিল আলোচনা বৈঠক করে আমাদের সমস্যাগুলো অবহিতকরণ এবং তার সমাধানের জন্য দাবি জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয় নাই। অতএব মহোদয় সমীপে আমাদের সবিনয় নিবেদন, উপরে উল্লেখিত বিষয়গুলো সুবিবেচনা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়। ধন্যবাদ। আমাদের যে আপনারা বরাবর স্মারকলিপিটি বা আবেদনটি, এই আবেদনটা আমি পড়ে শোনালাম। এখন আমাদের সংগঠনের পক্ষে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মুকুটচন্দ্র দেবনাথ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক SMCC-র এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সমন্বয়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনজন মিলে আমরা আপনাদের বরাবর স্মারকলিপি জমা দেব। আমাদের কাছে আরেকটা জিনিস আছে, আমরা আমাদেরকে নিয়ে অনেক সময় মিডিয়ার ভাইরা অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করে ওনারা যে রিপোর্ট গুলো করেছেন, আমরা পেন ড্রাইভ আকারে সেখানে কিছু রিপোর্ট নিয়ে এসেছি। আমাদের আউটসোর্সিং কর্মচারীদের বা যে সকল দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক কর্মচারীদের নিয়ে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সে সকল এভিডেন্স হিসেবে আমরা কয়েকটা রিপোর্ট এখানে দিয়েছি। অনুগ্রহ এগুলো একটু দেখবেন। এই মিডিয়াকে সামনে দেন ভাই। মিডিয়া আমাদের পেজ দুইটাই। একটু ওদিক থেকে সরে আওলাদ ভাই, আপনি বসেন ভাই, বসেন বসেন বসেন। রামমোহন একটু এইভাবে দিই, এইভাবে দিই, এইভাবে এবারে ভালো। থ্যাংক ইউ। পত্রিকায় সম্পাদকীয় কলমে একটা লেখা বেরিয়েছে, আমি একটু